গতকাল রাত্রে একটা বড় ব্যাপার ঘটে গেছে ইরানে। গতকাল 28শে ফেব্রুয়ারির রাত্রে তেহরানের আকাশে সাইরেন বাজছে, মাঝরাতে একটার পর একটা বিস্ফোরণ। আর ঠিক সেই সময়ই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ক্যামেরা বদলিয়ে নেয় কালো ফ্রেমে। সাদা অক্ষরে ভেসে ওঠে একটা খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই শহীদ হয়েছেন। একটা দেশের জন্য এটা শুধু একজন নেতার মৃত্যু নয়, যে ব্যক্তি 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, আঞ্চলিক নীতি সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলেন, হঠাৎ তিনি নেই। আরও নাটকীয়তা যোগ হয় যখন ইরানের ভেতর থেকেই খবর আসতে শুরু করে খামেনেইর দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনেই নাকি বাবার আসনে বসার প্রস্তুতি নিচ্ছেন। এই এপিসোডে এখন আমরা চেষ্টা করব গল্পের মতো করে বুঝতে খামেনেইর মৃত্যু মানে কি বার্তা ইরানের জন্য, মধ্যপ্রাচ্যের জন্য, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ভারতের জন্য। কারণ উপসাগরের এই আগুন ভারতের অর্থনীতি, জ্বালানি আর অঞ্চলের কূটনৈতিক হিসাব সব কিছুতেই ঢেউ তুলতে যাচ্ছে। আঘাত আর ঘোষণা এক রাতেই সব বদলে গেল। 25 থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে টানা কয়েক রাত ধরে খবরের ফিডে যা দেখা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ভেতরে একাধিক সামরিক ও রাজনৈতিক টার্গেট আঘাতপ্রাপ্ত। তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঠিক এই হামলার পরই ইরানি রাষ্ট্রীয় টিভি প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় খামেনেই আর বেঁচে নেই। প্রথম দিকে যে কে কি বলছে সেটা নিয়েও ছিল বিভ্রান্তি। কেউ বলছে হৃদরোগ, কেউ বলছে হামলায় আহত হয়ে পরে মৃত্যুবরণ, আবার কেউ সরাসরি এটাকে আমেরিকা ইসরায়েলের হত্যা অভিযান নামে অভিহিত করেছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, রাষ্ট্রীয় মিডিয়া যখন মৃত্যু সংবাদ স্বীকার করে তখন ইরানে সেই মৃত্যু ঘটেছে এবং উত্তরাধিকার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এদিকে একই টাইম লাইনে ইরানের তরফ থেকে উপসাগরীয় বিভিন্ন দেশে পাল্টা হামলার খবর এসছে। দুবাই, আবুধাবি, বাহরিন, সৌদি আরবের নির্দিষ্ট সামরিক অবকাঠামো টার্গেটে মিসাইল ও ড্রোন আঘাতের রিপোর্ট পাওয়া যাচ্ছে। আরব বিশ্ব যেখানে এতদিন অনেক ক্ষেত্রে প্রক্সি যুদ্ধের ফ্রন্ট লাইন ছিল, এবার সরাসরি তাদের শহর, বিমানবন্দর, তেল অবকাঠামো সব টার্গেটে চলে এসেছে। এই টার্গেট করছে ইরান। এই নাটকীয় সামরিক উত্তেজনার ভেতরেই শুরু হয় আসল রাজনৈতিক ড্রামা। কে বসবে ইরানের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে? খামেনেই কে ছিলেন আর তার মৃত্যু প্রতীকীভাবে কি বলছে সেটা দেখি। খামেনেই শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন পুরো ইসলামী প্রজাতন্ত্র ধারণার গ্যারান্টার হিসেবে তিনি বড় টাইপ ফিগার। 1989 সালে খোমেনির মৃত্যুর পর যখন খামেনি সর্বোচ্চ নেতা হলেন, তখন থেকে ইরানের প্রেসিডেন্ট বদলেছে, পার্লামেন্ট বদলেছে, কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব অপরিবর্তিত থেকেছে। রেভলিউশনারি গার্ড, বেসিজ মিলিশিয়া, গোয়েন্দা সংস্থা, জুডিশিয়ারি, রাষ্ট্রীয় মিডিয়া সবখানে খামেনেইর নেটওয়ার্ক ও লোকজন বসানো ছিল। এই অবস্থায় তার মৃত্যু মানে তাহলে কি? এক কথায় একটা গভীর পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হওয়ার ঝুঁকি। কিন্তু এখানেই ইরানের সিস্টেম ডিজাইন গুরুত্বপূর্ণ। কারণ কাগজে কলমে সব কিছুর উত্তরাধিকার ইতিমধ্যেই লেখা আছে। ইরানের ক্ষমতা বদলের রূপরেখা তাহলে কি দাঁড়ালো? পুত্রের উত্তরাধিকার জল্পনা। ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্ধারণ করে একটি বিশেষ প্রতিষ্ঠান, তারাই এটা করে। তার নাম হচ্ছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস।
88 জন আলেম সদস্য নিয়ে গঠিত এই পরিষদ তাত্ত্বিকভাবে স্বাধীন। তাদের কাজ হলো পরবর্তী সর্বোচ্চ নেতাকে নির্বাচন করা, প্রয়োজনে অপসারণও করা। আইন অনুযায়ী খামেনেইর মৃত্যুর পর এই পরিষদই নতুন নেতাকে মনোনীত করবে অথবা একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করে ক্ষমতা ভাগ করে রাখতে পারে। এখন আসি খামেনেইর পুত্র ক্ষমতা গ্রহণ করবে কিনা সেই প্রসঙ্গে। ইরানের ভেতর থেকে এবং ডায়াসপোরা মিডিয়া থেকে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে খামেনেইর দ্বিতীয় পুত্র মুজতবা নাকি বাস্তবে নিরাপত্তা রাষ্ট্রের অনেকখানি নিয়ন্ত্রণে আছেন। রয়টার্সের একটি বিশ্লেষণে 2025 সালে উল্লেখ করা হয়েছিল খামেনেইয়ের সম্ভাব্য উত্তরসূরিদের শর্টলিস্টে মোস্তফার নাম আছে এবং তিনি রেভলিউশনারি গার্ড ও ধর্মীয় এস্টাবলিশমেন্টের ভেতর কন্টিনিউইটি ক্যান্ডিডেট হিসেবে কাজ করছেন। অন্যদিকে ইরান ওয়ারের মতো সূত্র বলছে খামেনেই নিজে নাকি চাননি যে তার ছেলে তাকে সরাসরি উত্তরসূরি করা হোক, কারণ এতে বংশানুক্রমিক একনায়কতন্ত্রের ইমেজ তৈরি হয় যা ইসলামী প্রজাতন্ত্রের মূল ন্যারেটিভের বিরুদ্ধে যায়। এই প্রেক্ষাপটে এখন যে খবর আসছে, ইরানের ভেতরের কিছু গোষ্ঠী মুস্তাফাকে সামনে ঠেলে পরিবারের ভেতরেই ক্ষমতা ধরে রাখতে চাইছে, আর অন্য অংশ চাইছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের মাধ্যমে কোনো আপোষ প্রার্থী ফিগার বা সম্মিলিত নেতৃত্ব গঠন হোক, যেখানে একজনের হাতে নয় একটা কাউন্সিলের হাতে ক্ষমতা থাকবে। রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত ফুললি ফাইনাল উত্তরসূরির আনুষ্ঠানিক ঘোষণা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস থেকে যেভাবে হওয়া উচিত ছিল সেই লেভেলের ক্লিয়ার ছবি এখনো আসেনি। কিন্তু মাঠের বাস্তবতায় খামেনেই পরিবারের এক বা একাধিক সদস্যকে সাময়িকভাবে কিংমেকার বা ডিফ্যাক্টো নেতা বানানোর প্রচেষ্টা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে রেজিমের ভেতরে এক ধরনের পাওয়ার স্ট্রাগল শুরু হয়েছে। এটা ইরানের ভেতরের গল্প। কিন্তু দেশের চারপাশে কি হচ্ছে? উপসাগরে আগুন, আরব বিশ্ব একসুরে নিন্দা করছে। কার নিন্দা? নিন্দা কিন্তু আমেরিকা কিংবা ইসরায়েলের নয়, নিন্দাটা করছে খোমেনির। খামেনেইর মৃত্যুর প্রতিশোধ নিতে কিংবা অন্তত বিপ্লবী শক্তি বেঁচে আছে এই বার্তা দিতে ইরান যে পাল্টা আঘাত হানল আরবের বিভিন্ন দেশে, তার বড় অংশটাই গেল উপসাগরীয় আরব দেশগুলোর দিকে। দুবাই ও আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল আঘাত লেগেছে। এই মিসাইল আঘাতের ধোঁয়া, আগুনের ছবি এসেছে আন্তর্জাতিক মিডিয়ায়। আহত ও নিহতের কথা জানা যাচ্ছে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব বিভিন্ন জায়গায় ড্রোন মিসাইল উঠছে ইরান, আর সেই সব ড্রোন মিসাইল তারা নষ্ট করছে, ভূপাতিত করার দাবিও আসছে। কিছু জায়গায় অবশ্য মিসাইল ড্রোন তারা কিন্তু সেখানে তাদের টার্গেটে আঘাতও করেছে এবং তার স্বীকারোক্তিও এসেছে। এই অবস্থায় আরব লীগের জরুরি বৈঠক হয় এবং সেখানে তারা স্পষ্ট ভাষায় বলে ইরানের এই হামলা, ভালো করে খেয়াল করবেন কথাটা, ইরানের এই হামলা আরব দেশগুলোর সার্বভৌমত্বের ওপর সরাসরি লঙ্ঘন এবং নিশানা ছিল বেসামরিক অবকাঠামো। সেখানেও ইরান হামলা করেছে যা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। একই সঙ্গে তারা টার্গেট করেছে সব আরব রাষ্ট্রের প্রতি টার্গেট করেছে এবং আরব রাষ্ট্রগুলো তারা একসাথে এর বিরোধিতা করেছে। আর এর মানেটা কি দাঁড়ালো? যে অঞ্চলে ইরান আগে অনেক সময়
আরবের জনসমর্থন বা প্যালেস্টাইন ইস্যুতে সহমর্মিতা পেত, সেই আরব রাষ্ট্রগুলোর অফিসিয়াল অবস্থান এখন স্পষ্টভাবে ইরানের বিরুদ্ধে চলে গেছে। নতুন নেতৃত্ব ক্ষমতা নেবে, কিন্তু আশপাশের সবাই যখন আঙুল তুলছে ইরানের দিকে, তখন তার স্পেস আরও কমে যাবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর জাতিসংঘ, তাদের নিঃশব্দ ক্ষমতার খেলা। এখন প্রশ্ন উঠছে, রাশিয়া, চীন তাহলে কি করছে? তারা প্রকাশ্যে উদ্বেগ, সহমর্মিতা, স্থিরতা বজায় রাখার কথা বললেও সরাসরি ইরানের পাশে নেমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে এমন কোনো বাস্তব ইঙ্গিত রাশিয়াও দেয়নি, চীনও দেয়নি। কারণ এতে সংঘাত সরাসরি রিজিওনাল থেকে মেজর পাওয়ার ওয়ারে উঠে যাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনায় স্বাভাবিকভাবেই ওই সিজফায়ার, সংযম, আন্তর্জাতিক আইন, এই সব কিছু বাধা ধরা শব্দ কেবল উচ্চারণ করেছে, এর বাইরে কিচ্ছু বলেনি। কিন্তু যখনই যুক্তরাষ্ট্রের জড়িত থাকার প্রশ্নে কোনো কড়া ভাষার রেজুলেশন উঠতে চায়, সেখানেই দাঁড়িয়ে যায় জাতিসংঘ। তারা বলে যে ভেটো দেবে আমেরিকা, কিন্তু তারা এই ব্যাপার নিয়ে আলোচনাই করে নাও। নীতিগতভাবে জাতিসংঘ শান্তির কথা বলে, কিন্তু গঠনগতভাবে 5 স্থায়ী সদস্যের ভেটো ছাড়া কোনো কঠোর পদক্ষেপ বাস্তবে নেওয়া যায় না। এই আত্মসমালোচনা জাতিসংঘও করে। এখানে আমেরিকার বিশ্বপ্রভুত্ব কথাটা বোঝার সহজ উপায় হলো, সামরিক দিক দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও জোট ব্যবস্থা, অর্থনৈতিক দিক দিয়ে ডলার সিস্টেম ও নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা, প্রাতিষ্ঠানিক দিক দিয়ে নিরাপত্তা পরিষদে ভেটো, এই 3 স্তর একসাথে কাজ করে। যার ফলে অনেক সময় বাস্তবতা এমন দাঁড়ায়, কে আইন ভাঙলো তার থেকেও বেশি জরুরি হয় কে ভেটো দেবে বা দেবে না। ভারতের পার্সপেক্টিভ এখানে কি আসছে? ভারতের জন্য এখানে 3 দিক থেকে এক সময় চাপ আসছে। এই সংকট 3টে দিকে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অর্থনীতি ও জ্বালানি। ভারত তার তেলের বড় অংশই উপসাগরীয় অঞ্চল থেকে আনে। দুবাই, আবুধাবি, সৌদি আরব, কুয়েত, এইসব জায়গা শুধু সরবরাহকারী নয়, রিফাইনিং ও রিএক্সপোর্ট হাবও এইসব অঞ্চলের থ্রু দিয়ে। উপসাগরে সংঘাত মানে ট্যাঙ্কার ইন্স্যুরেন্স খরচ বাড়া, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা, তেলের দামে তীব্র অস্থিরতা। এগুলো সরাসরি ভারতের আমদানি বিল ও মুদ্রাস্ফীতিতে চাপ তৈরি করবে। এরপর প্রবাসী ভারতীয় এবং তাদের নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে প্রায় 80 থেকে 90 লক্ষ ভারতীয় প্রবাসী কাজ করেন, যার সিংহভাগই উপসাগরে। দুবাই, আবুধাবি, দোহা, রিয়াদ, জেদ্দা, এই শহরগুলিতে হামলার ঝুঁকি বাড়লে ভারতকে কনসুলার সাপোর্ট, জরুরি ফ্লাইট, নিরাপত্তা মূল্যায়ন সব দ্রুত করতে হবে। আগেও উপসাগর থেকে বড় আকারে ইভাকুয়েশন করেছে ভারত। এখনকার পরিস্থিতিতেও সেরকম কন্টিনজেন্সি প্ল্যানিং তার দরকার পড়তে পারে। এর ছাড়া আছে ভারত একদিকে তাদের কূটনীতি ও স্ট্র্যাটেজিক্যাল পরিস্থিতি। ভারত একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা খুব দ্রুত বাড়াচ্ছে। কোয়াড, ইন্দো প্যাসিফিক প্রযুক্তি সহযোগিতা, অস্ত্র চুক্তি সব মিলিয়ে এক ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ঘনিষ্ঠতর হচ্ছে।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে। অন্যদিকে ইরানের সাথেও সম্পর্ক গভীর। চাবাহার বন্দর ভারতের তৈরি। চাবাহার বন্দর, আফগান মধ্য এশিয়া কানেক্টিভিটি এবং ঐতিহাসিক সম্পর্ক দু দেশের মধ্যে, এই সবই ভারতের কন্টিনেন্টাল স্ট্র্যাটেজির জন্য গুরুত্বপূর্ণ। এই দুই দিকের মাঝখানে দাঁড়িয়ে ভারত সাধারণত যে ভাষা ব্যবহার করে তা হলো, আমরা সকল পক্ষকে সংযম ও সংলাপের আহ্বান জানাই, আঞ্চলিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইত্যাদি ধরনের স্টেটমেন্ট বলে ভারত। অর্থাৎ ভারত কোনো পক্ষের নাম ধরে প্রকাশ্যে দোষারোপ করে না, করতে চায় না, যাতে ভবিষ্যতে তেহরান বা রিয়াদ দুদিকেই দরজা খোলা থাকে তার জন্য। যদি খামেনেইর পরবর্তী নতুন নেতৃত্ব মোস্তাফা বা অন্য কোনো কনজারভেটিভ ফিগার উঠে আসে, ভারতের কাজ হবে খুব দ্রুত বুঝে ফেলা কার সাথে কথা বললে ইরানের ভেতরের আসল সিদ্ধান্তের কেন্দ্রে পৌঁছানো যাবে। চাবাহার ও জ্বালানি সহযোগিতা কি নতুন করে নেগোশিয়েট করতে হবে, নাকি ইরানের অস্থিরতা বাড়লে ভারত বিকল্প রুট যেমন আরব সাগরের অন্য বন্দর, গালফ, ইসরায়েল সংযোগ ইত্যাদি সেই দিকে জোরদার করবে? এরপর তিনটে সম্ভাব্য ভবিষ্যৎ দেখা যায়। আপনারা কোনটা দেখছেন সেটা জানাবেন। এপিসোড শেষ করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ইরানের ধর্মীয় সংস্থার সর্বোচ্চ, আনুষ্ঠানিকভাবে পরিবারের কাউকে বা কোনো কাছের কনজারভেটিভ আলেমকে সর্বোচ্চ নেতা ঘোষণা করে রেভলিউশনারি গার্ড একসাথে দাঁড়ায় আর দেশ প্রতিরোধ ও ঐক্যের ন্যারেটিভে চলে যায় কিনা। এতে বাইরের জন্য সংঘাত বাড়তে পারে, ভেতরে আপাত স্থিতি ফিরতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে জন অসন্তোষ, অর্থনৈতিক চাপে আবার নতুন টান পড়বে। ক্ষমতার ভেতরে ফাটল, গার্ড, ধর্মীয় এস্টাবলিশমেন্ট, নির্বাচিত নেতৃত্ব সব মিলিয়ে কে কতটা ক্ষমতা নেবে তা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এক্ষেত্রে বাইরে যুদ্ধ আর ভেতরে ক্ষমতার লড়াই, দুই চাপে ইরান দুর্বল, আর সেটাই অনেক বিদেশি শক্তির কাছে কাঙ্ক্ষিত সফেনিং, যে এইটাই চাই। আঞ্চলিক ও বৈশ্বিক আপোষ, সেই চেষ্টা। যুদ্ধের খরচ যখন সবাই বুঝতে পারবে, বিশেষ করে উপসাগরীয় আরব রাষ্ট্র ও ভারত, চীন, ইউরোপের মতো জ্বালানি নির্ভর অর্থনীতি, তখন পর্দার আড়ালে এই যে উত্তেজনাটাকে কম করার কাজ শুরু হয়ে যেতে পারে। নতুন নেতৃত্ব হয়তো কিছু সময়ের জন্য সংঘাতের গ্রাফ কমিয়ে অর্থনীতি ও বৈধতা পুনর্গঠনে মন দেবে। আজকের গল্পে আমরা দেখলাম একজন মানুষের মৃত্যু কতভাবে একটি পুরো অঞ্চলের রাজনৈতিক মানচিত্র নাড়িয়ে দিতে পারে। খামেনির সময় শেষ, কিন্তু তার রেখে যাওয়া কাঠামো, শত্রু মিত্রের তালিকা আর যুদ্ধ শান্তির সমীকরণ, এগুলো এখনই শেষ হচ্ছে না। আপনারা কি মনে করেন, ইরান কি পরিবার কেন্দ্রিক উত্তরাধিকারের দিকে যাবে, নাকি ভেতরের চাপ তাকে অন্যরকম সমাধান খুঁজতে বাধ্য করবে? আর ভারত, বাংলাদেশের মতো দেশগুলো এই অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যকে ঘিরে, বাংলাদেশেরও কিন্তু বিপুল সংখ্যক মানুষ তারা মধ্যপ্রাচ্যে চাকরি করে, কাজ করে, তাদের ভবিষ্যৎ স্ট্র্যাটেজি কিভাবে বদলাবে? কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন। ভিডিওটা যদি তথ্য সমৃদ্ধ মনে হয় শেয়ার করুন, যাতে বেশি মানুষ এই জটিল বাস্তবতা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে পারে। আমি পরের এপিসোডে আসব সম্ভাব্য ইরান, ভারত, আরব ত্রিভুজ এর বিস্তারিত ম্যাপ অ্যানালিসিস দিয়ে।